এদিক ওদিক তাকাচ্ছ, ভাবলাম কোনো সমস্যা হয়েছে। আসলে একটু গরম লাগছে। এসি চলছে তাও গরম লাগছে? সারহানের কথা শুনে রাফি থতমত খেল, আর চোখে সারহানের দিকে তাকিয়ে মুখ গোমরা করে স্থিরভাবে বসে রইল। রোদ বারবার আর চোখে সারহানের দিকে তাকাচ্ছে। যতবার মানুষটাকে দেখছে ততবারই মুগ্ধ হচ্ছে। প্রথম যখন লিভিং রুমে শুভ্র পাঞ্জাবি পরে উপস্থিত হয়, তখনই তার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল। এত হ্যান্ডসাম ছেলে চোখের সামনে দেখে খেই হারিয়ে ফেলে। প্রথম দেখায় প্রেম যেমনটা হয় ঠিক তেমন। বেহায়ার মতো চোখ দুটো শ্যাম মানবটার দিকেই যাচ্ছে। চাচাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে ভাদ্রির বড় ভাইকেই পছন্দ হয়ে গেল। ব্যাপারটা অদ্ভুত, তাই না? এত ইয়াং এমপি চোখের সামনে বসে আছে, ভাবতেই বিস্মিত হচ্ছে। মন বলছে, এই যে মিস্টার, আমার দিকে তাকান। কিন্তু ছাতার কপাল, ইয়াং এমপি তো অন্যদিকে তাকিয়ে আছে। ধ্যাত। এর মাঝে সাদাত এসে উপস্থিত হয়। রোদকে হা করে তাকিয়ে থাকতে দেখে অদ্ভুত চোখে তাকায়। বিরক্তির সহিত বিড়বিড় করে বলে, ওইদিকে নজর দিয়ে লাভ নেই সিনিয়র আপু, আপনি পাত্তা পাবেন না। আমার দিকে নজর দিন, তাহলে পাত্তা পেতেও পারেন। অরিত্রিকার আর ইশরা উপরতলা থেকে লুকিয়ে চুরি লিভিং রুমে চলমান দৃশ্য দেখছে। একে একে পরখ করছে সবাইকে। প্রথমে ইশরার চোখ পড়ল সাদাতের দিকে। সাদাত এক ধ্যানে অজানা মেয়েটার দিকে তাকিয়ে আছে। দেখে রাগ উঠে গেল মাথায়। অসভ্য ছেলে একটা। অরিত্রিকাকে উদ্দেশ্য করে গমগমে কণ্ঠে বলে, দেখ, সাদাত হাঁ করে ওই মেয়ের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে চোখের ভিতর মরিচের গুঁড়া ঢেলে দেই। অরিত্রিকাও তাকালো সাদাতের দিকে, কিন্তু দৃষ্টি স্থির হলো না সেথায়। পাশে সোফায় বসে থাকা মেয়েটার উপর দৃষ্টি পড়ল। কেমন হাঁ করে তাকিয়ে আছে সারহানের দিকে, মনে হচ্ছে গিলে খাবে। একটু রাগ লাগলো তার। জীবনে কি ছেলে দেখেনি মেয়েটা? বেহায়ার মতো তাকিয়ে থাকার কোনো মানে হয়? অদৃষ্টিকা কটমট করে মেয়েটার দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, সাদাতের দিকে না তাকিয়ে মেয়েটার দিকে তাকা ইস্যু। দেখ কেমন বেহায়ার মতো সারহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে একদম। সত্যিই তো। এই মেয়ের মতি গতি ভালো লাগছে না। নিশ্চিত সারহান ভাইকে দেখে টাসকি খেয়েছে। মেয়েটার দোষ কোথায়? আমাদের ভাইয়েরা সবগুলো হ্যান্ডসাম, তাই তো মেয়েরা তাকিয়ে থাকে। অরিত্রিকার একটু ভালোভাবে খেয়াল করলো সারহানকে। না, যন্ত্রমানবটা তো হ্যান্ডসাম আছে, কিন্তু এসব মনে আনা চলবে না। ইয়ে মার্কা চিন্তা করে লাভ নেই। আকস্মিক কিছু একটা মনে পড়তেই চাপা স্বরে বলে উঠল, তোর ভাই যে প্রেমে পড়ছে সেই খবর রাখিস? ইসরা হতবাক হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলল, বলিস কি? আমি তো জানি না। আজ ইরফান ভাই নিজে আমাকে বলেছে। মেয়ের সম্পর্কে কিছু বলেছে? না, আমি যে তোকে ইরফান ভাইয়ের সিক্রেট বললাম, এটা কিন্তু কাউকে ঢাক ঢোল পিটিয়ে জানাস না। আচ্ছা। আমরা দুজন জীবনে কি করলাম বলতো? শুধু মানুষের প্রেম দেখতে দেখতে বুড়ি হয়ে যাচ্ছি। সত্যি বলেছিস বোন? আমাদের দ্বারা এ জীবনে কিছু হলো না। দুজন হতাশার সুর টেনে কথাগুলো বলে। মুখ বেজার করে লিভিং রুমের দিকে তাকিয়ে রইল। এর মাঝে রাফি নামক ছেলেটি পুনরায় উকিঝুঁকি দিতে লাগলো। তৎক্ষণাৎ দৃষ্টি থেমে গেল উপরের করিডোরে লুকিয়ে থাকা রমণীর দিকে। রাফিকে হঠাৎ তাকাতে দেখে হকচকিয়ে গেল অরিত্রিকার ইশরা। নিজেদের কোনো মতে আড়াল করে তড়িঘড়ি করে রুমে চলে গেল। রাফি নিঃশব্দে হাসল। কিছুক্ষণ পরে ইসমা বেগম অরিনকে নিয়ে লিভিং রুমে প্রবেশ করে। সার্ভেন্ট চেয়ার এনে রাখলো বসার জন্য। অরিন সেখানে চুপচাপ বসলো নত মস্তিষ্কে। চক্ষুদয়ে ছলছল করছে অশ্রু। টুপটাপ করে গাল বেয়ে পড়ছে অশ্রুকণা। মনের ভেতরে দগ্ধ সত্তায় নিষ্পেদিত হচ্ছে। তবুও নিশ্চুপ হয়ে আছে সে। লিভিং রুমে সবাই চুপ হয়ে গেল। রাত সকলের অগোচরেই দেখলো অরিনকে। এক পলক দেখে আওড়ালো মাশাআল্লাহ। ফাত্রের মা অরিনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। দেখলে আসলেই কি বিয়ে হয়ে যায়? কথাটা লোকের মুখে প্রচলিত হলেও অরিনের ক্ষেত্রে তা মিলে গেছে। বিয়ে হয়নি, কিন্তু দু পরিবারের সম্মতিতে বিয়ে ঠিকঠাক হয়েছে। পারিবারিকভাবে ছোট পরিসরে আংটি পরিয়ে রাখা হয়েছে আজ। 3 দিন পরে আকদ করে রাখা হবে এবং মাসখানেক পরে বড় করে রিসেপশন করা হবে। রাতের আর মাত্র 4 দিন আছে ছুটি। এর মাঝে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই বড়দের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাত্রপক্ষ খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেছে। যাওয়ার আগে রাহাত এবং অরিন একান্তে কথা বলেছে। নিজেদের ভালো লাগা খারাপ লাগাগুলো একে অপরকে জানিয়েছে। পরন্তু দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। গধূলির অম্বরে সাদা নীলচে মেঘ জমেছে। সূর্য অস্তিমতো প্রায়।
পাখিরা কলরব করে নিজেদের নীড়ে ফিরছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অরিন। মলিন মুখশ্রীতে নীলচে অম্বরের পানে উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো হালকা বাতাসে নড়ছে। পরনের শাড়ির আঁচল অবহেলায় লুটিয়ে আছে ছাদের বক্ষে। সেদিকে খেয়াল নেই মেয়েটার। সে তো নিজের মনের গহীনের অদৃশ্য ঝড় থামাতে ব্যস্ত। আজ তার বিয়ে ঠিকঠাক হয়ে গেল। পরিবারের কথা ভেবে চুপচাপ সবটা মেনেও নিল। সে কি চেয়েছিল তার অমতে নিজের জীবনে অন্য এক অচেনা পুরুষ আসুক? চায়নি তো। তবে কেন এমন হলো? রাহাতের সাথে একান্তে কথা বলার সময় সে ছিল নির্বাক। আসলে ইচ্ছে হয়নি কথা বলতে। সৌজন্য বজায় রাখতে দু একটার জবাব দিয়েছে। মেয়েদের বুঝি এটাই জীবন। যাকে চায় তাকে পায় না। যাকে নিয়ে স্বপ্ন দেখে সারা জীবন কাটানোর, সে হয়ে যায় অচেনা। এসব ভেবে চোখ খুবে অশ্রুকণা গড়িয়ে পড়ল গাল বেয়ে। আজ মনে মেঘ জমেছে, সেই মেঘ কবে কেটে যাবে? শুনেছি সন্ধ্যাবেলা চুল ছাড়া দিয়ে রাখলে ভূতে ধরে। পরিচিত কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিন চমকে যায়। কান্না থেমে যায় তৎক্ষণাৎ। নীলচে অম্বর হতে দৃষ্টি সরিয়ে পাশে তাকায়। আবির বক্ষে দুহাত গুজে ব্রুযুগল বাঁকিয়ে তার দিকেই তাকিয়ে আছে। অরিন একটু থতমত খেয়ে যায়। বিস্মিত কণ্ঠেই জিজ্ঞেস করে, আপনি? আবির হাসে। হ্যাঁ আমি। আঙ্কেল তোমার এঙ্গেজমেন্টের ইনভাইট করেছিল, তাই দাওয়াত কবুল করতে চলে আসলাম। ও, অরিন ছোট্ট করে প্রতিউত্তর করল। সারহানের বন্ধু হওয়ার সুবাদে চৌধুরী নিবাসে অনবরত যাওয়া আসা লেগেই থাকতো। দুজনের বন্ধুত্বের বয়স প্রায় 20 বছর হবে। অরিনকে সে দীর্ঘ সময় ধরেই চেনে। তেমন একটা কথা হয়নি তাদের। জাস্ট দেখা হলে দু একটা কথা হয়েছে সৌজন্য বজায় রাখতে। অরিন যেহেতু বয়সে তার থেকে ছোট, তাই তুমি বলেই সম্বোধন করে আবির। কিন্তু গত 2 বছর দেখা সাক্ষাৎ হয়নি তাদের। বিয়ের খুশিতে এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছ? আবির মজার ছলেই বলল কথাটা। অরিন দু চোখে হাত দ্বারা মুছে নেয়। নিষ্প্রিয়ভাবে বলে ওঠে, বিয়ের খুশি তো নয়, শোকে কান্নাকাটি করছি। আবির একটু অবাক হলো। পরক্ষণে ভাবলো হয়তো মজার ছলে উত্তর দিয়েছে। মৃদু হেসে বলল, নিশ্চয়ই টেনশন করছো ফিউচারে কি হবে। আরে চিল, ছেলে ভালো আছে, তুমি একদম রাজরানী করে রাখবে। আমি তো রাজরানী হতে চাইনি, শুধু একটু ওনার জীবনে ঠাঁই চেয়েছিলাম, সেইটুকুও পেলাম না। কে বলেছে ঠাই পাওনি? বিয়ে ঠিক হয়ে গেল, অথচ তুমি কিসব বকে চলেছ? মাথা কি বিয়ের আগেই খারাপ হয়ে গেছে? অরিনের চোখে অশ্রু টইটুম্বর করছে। গলদেশ হতে কথা বের হচ্ছে না। নিজেকে কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে তার। মলিন হেসে বলে, আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি যাকে ভালোবাসি তার কথা বলেছিলাম, কিন্তু আপনি তো রাহাত সাহেবকে এর মাঝে টেনে আনলেন। আবির এক মুহূর্তের জন্য থমকে গেল। এই মেয়ে বলছে কি বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল? তাহলে কেন বিয়েতে রাজি হলো? ফ্যামিলির সবাই তো তা জানাতে পারত। কিন্তু তা না করে কান্নাকাটি করছে। উফ, সব গোলমেলে লাগছে। অরিনকে সে ভালো মতোই চেনে। মেয়েটা খারাপ নয়। থমথমে গলায় বলে, বয়ফ্রেন্ড ছিল, তবে বিয়ের জন্য রাজি গেলে? এখন আমার ওই বয়ফ্রেন্ডের জন্য কাঁদছো? কি সময় এলো মাইরে। বিধি তুমি বলে দাও আমি কার। এমন সিন চলছে মনে হচ্ছে। আমি মোটেও বয়ফ্রেন্ডের জন্য কাঁদছি না। তাও তো নিজ চোখে দেখতে পাচ্ছি। শারহান বলতে পারতে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এখন কান্নাকাটি করে কি লাভ? ভালোবাসলে বোধহয় মানুষ বোকা হয়ে যায়, যেমন আমি বোকা হয়েছিলাম। মানুষটা আমার অনুভূতি নিয়ে খেললো, তারপর ছুঁড়ে ফেলে দিল। অরিন আর কিছু বলতে পারে না। হু হু করে কেঁদে উঠে ধপ করে মেঝেতে বসে পড়ে। কন্ধনরত কণ্ঠে আওড়ায়, তুমি আমায় কেন ভালোবাসলে না শখের পুরুষ? কেন ভালোবাসলে না? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি ঠকিয়ে দিলে, আমায় নিঃস্ব করে দিলে। তুমি যদি আমায় ভালোই না বাসতে, কেন প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে তোমার রানী করে নিয়ে যাবে? তুমি প্রতারক আমার শখের পুরুষ, তুমি বেঈমান। অরিন অধর নয়নে কেঁদে বিলাপ করছে। কোনোভাবেই নিজের ভঙ্গুর মনের আহাজারি থামাতে পারছে না। কেমন যেন দম বন্ধ লাগছে তার। আবির বাকরুদ্ধ হয়ে গেছে। সে হতবাক হয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। এই মুহূর্তে কি করা দরকার সে বুঝল না। চোখের সামনে একটা মেয়ের আহাজারি সহ্য হলো না। আবির হাঁটু কেড়ে বসে অরিনের সামনে উদ্বেগ ভরা কণ্ঠে বলে, অরিন রিল্যাক্স, নেচে একটু শান্ত করো। নিজেকে শান্ত করতে পারছি না। নিজের হাতে জীবনটা শেষ করে দিলাম। ভুল পথে কেন পা বাড়ালাম?
আফসোস হচ্ছে ভীষণ। এতটা ভেঙে পড়া কিভাবে হবে? ভুল মানুষকে ভালোবেসেছ, তা বুঝতেও পেরেছ। এখন সব চ্যাপ্টার ক্লোজ করে রাহাতকে নিয়ে ভাবো, তার সাথে কথা বলো, নিজেদের মাঝে বন্ডিং তৈরি করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। অরিনের কান্না বন্ধ হয়ে যায়। ভেজা নেত্রপল্লব মেলে তাকায় আবিরের মুখপানে, সে চোখে শুধু বিস্ময় ভাব। আবির শান্ত কণ্ঠে বলে, অতীত নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো। ছোট্ট একটা ভুলের জন্য নিজেকে কষ্ট দেওয়া ঠিক নয়। তুমি তো ছেলেটাকে সত্যি ভালোবাসতে, কিন্তু সে তোমায় ঠকিয়েছে। এখানে তোমার কোনো দোষ নেই। সত্যি বলতে, ভাগ্যে যাকে সৃষ্টিকর্তা আগে ঠিক করে রেখেছে, সেটার অন্য কেউ নিশ্চয়ই কারো জীবনে থাকবে না। তোমার ভাগ্যে রাহাত ছিল, তাই ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। অরিন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়। আবির উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে দিল অরিনের দিকে। একটু ইতস্তত বোধ করলো, কিন্তু তা উপেক্ষা করে আবিরের হাত না ধরে উঠে পড়ল। আবির হাসলো শুধু। অরিত্রিকা চিলেকোঠার দরজার কাছে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে, চক্ষুদয়ে ছলছল করছে অশ্রু। এতক্ষণ ঘটে যাওয়া পুরো ঘটনা সে নিজের চোখে দেখেছে। বড় বোনের এমন ভঙ্গুর অবস্থা কখনো দেখেনি। আর অরিন যে কাউকে ভালোবাসতো তা খুনাক্ষরেও টের পায়নি। অরিত্রিকা আর অরিনের কাছে গেল না, নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে সিঁড়ি বেয়ে ছুটল রুমের দিকে। রুমে যাবে এমন সময় পথিমধ্যে সারহানের সাথে দেখা হয়ে যায়। অরিত্রিকা থেমে যায়, অশ্রু ভেজা চোখে তাকায় সারহানের মুখপানে। সারহান সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে সরু চোখে তাকায়। অরিত্রিকার লালচে চোখ এবং ভেজা নেত্রপল্লব দেখে বিচলিত হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় কিছুটা। অশান্ত কণ্ঠে শুধায়, কি হয়েছে? কাঁদছিস কেন? অরিত্রিকা ফুপিয়ে কেঁদে ওঠে। সারহানের মন আরো অশান্ত হয়ে যায়, বিচলিত হয়ে এগিয়ে আসে কিছুটা, উদ্বিগ্ন হয়ে বলে, বল কি হয়েছে? কেউ কিছু বলেছে? অরিত্রিকা নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে না বলল। সারহান বলল, কাহিনী কি তাহলে? অরিত্রিকা ভেজা কণ্ঠেই বলে ওঠে, ভালোবাসার মানুষটা কেন ভুল হয় সারহান ভাই? সেই ভুল মানুষটার জন্য কেন সকলের অগোচরে কাঁদতে হয়, কষ্ট পেতে হয়? সারহান মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, উৎকণ্ঠিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মনের মাঝে একটা প্রশ্ন হঠাৎ উদয় হলো, ফাইরোজ কি কাউকে ভালোবাসে? মুহূর্তে দিশাহারা হয়ে গেল। অরিত্রিকা সারহানের কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে দৌড়ে চলে গেল রুমে। সারহান নিবিড় চাহনিতে তাকিয়ে রইল সেদিকে। সন্ধ্যা হয়ে আসছে, তুমি কি আজকে ছাদে একা রাত কাটাতে চাইছো অরিন? অরিনের ভাবনার জাল ছিন্ন হয়, ভেজা নেত্র পল্লবে আশেপাশে তাকায়। সূর্য অস্তমিত হয়ে গেছে, গোধূলি লগ্ন পেরিয়ে আধার নেমে আসছে ধরণীতে। ধীরে ধীরে অনামিশায় ছেয়ে যাচ্ছে পরিবেশ। হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করেছে, অম্বর মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে। হয়তো ঝড় বৃষ্টি হবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এমন সময় ঝড় বৃষ্টির দেখা মেলে ধরণীর বক্ষে। আজও সময়টা তেমনই। হালকা শীতল হাওয়া অরিনের মেইলি শরীর ছুঁয়ে যাচ্ছে, খোলা চুলগুলো যেন হাওয়ার সাথে তাল মিলিয়ে নাচছে। শাড়ির আঁচল উন্মুক্ত ভঙ্গিতে উঠছে। অরিন শাড়ির আঁচল জড়িয়ে নেয় শরীরে, দৃষ্টি ফিরিয়ে সরাসরি তাকায় আবিরের দিকে। ভেজা কণ্ঠে বলে, আপনি নিচে যান, আমি পরে যাব। আবির ভরাট কণ্ঠে বলে, হুম, এখনো নিচে যাও, ছাদে একা থাকার কোনো দরকার নেই। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। ছাদে থাকতে ভালো লাগছে, আপনি নিচে যান। আমি নিচে গেলে বুঝি কান্নাকাটি করতে সুবিধা হবে। শারহানকে ডাকবো? সারহান ভাইকে কেন ডাকবেন? আজব। শারহানকে ডেকে বলবো তোর বোন একটা ফ্ল্যাটের জন্য নাকের চোল চোখের জল এক করেছে। অরিন হকচকিয়ে গেল, বিস্ময় ভরা নয়নে তাকালো আবিরের দিকে। একটু রাগ হলো, কিন্তু তা প্রকাশ করলো না। মুখ ভার করে বলল, ঠিক আছে, নিচে যাচ্ছি। তার আগে আমায় একটা প্রমিস করুন। আবির দীর্ঘশ্বাস টানে, অনাগ্রহী ভঙ্গিতে বলে, কি প্রমিস? আজকে ছাদে আমি আপনাকে যা যা বলেছি কাউকে বলবেন না। আমি চাই না এসব কথা আমার পরিবারের কেউ জানুক। এখন পরিবারের কথা মাথায় এসছে, অথচ প্রেম করার সময় আসেনি। মেয়ে মানুষ বড্ড অদ্ভুত। কথা শোনাচ্ছেন? কই কথা শোনালাম? এই যে এখন যেসব কথা বললেন সেগুলো কি ছিল? আবির হতাশাপূর্ণ চাহনিতে তাকালো অরিনের দিকে। মেয়েটা যে তার উপর ভীষণ রেগে গেছে তা বুঝতে সময় নিল না। তপ্ত শ্বাস ফেলে বলল, প্রমিস করলাম তোমার ফ্রড বয়ফ্রেন্ডের কথা কাউকে জানাবো না। এবার খুশি হয়েছো? অরিন ক্রোধান্বিত কণ্ঠে বলে, আপনি আবার কথা শোনাচ্ছেন?
আরে আরে, বিয়ের আগে ঝগড়া প্র্যাকটিস করছো নাকি? আমার সাথে ঝগড়া না করে তোমার হবু বরের সাথে ঝগড়া করো, তাও কাজে লাগবে। আপনি একটা বিরক্তিকর মানুষ। আর তুমি একটা ঘিলবিহীন সুন্দরী রমণী। আবির, অরিন ক্রোধে জর্জরিত হয়ে চিৎকার দিয়ে উঠল। আবির হুহা করে হেসে ওঠে। মেয়েটা আসলেই সহজ সরল। তা না হলে নিজের গোপন কথা অপরিচিত মানুষের কাছে বলে কেউ? এতটা বিশ্বাস এই সময়ে খুব কম মানুষকেই করা যায়। অনেকেই তো নিজের মানুষদেরও বিশ্বাস করে না, অথচ পাগলি মেয়ে অচেনা একটা ছেলেকে ভালোবেসে ঠকে গেল। এই বেঈমানদের দুনিয়ায় সহজ সরল হয়ে লাভ নেই। এর মাঝে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তে লাগলো, মেঘাচ্ছন্ন অম্বর হতে। আবির মৃদু হেসে বলে, বৃষ্টি পড়ছে, এখন দাঁড়িয়ে আছো যে বৃষ্টি বিলাস করবে? অরিন গজগজ করতে করতে বলে। আপনি করুন বৃষ্টি বিলাস, আমি চললাম নিচে। অরিন ধপাধপ পা ফেলে চলে গেল রুমের দিকে। আবির অবাক হয়ে বলে, মেয়েদের মন বোঝা আসলে মুশকিল। কিছুক্ষণ আগে বলছিল নিচে যাবে না, এখন আগে চলে গেল। আর কত কি দেখবো। আবির আনমনেই হেসে ওঠে। রেলিংয়ে হাত রেখে অধরে তাকায়। স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যায় তার শরীর। কিছু একটা মনে পড়তে সে ছাদে আর দাঁড়ায় না। হাওয়ায় এলোমেলো চুলগুলো হাত দ্বারা ঠিক করতে করতে পা বাড়ায় সিঁড়ির দিকে। সারানের সাথে গুরুত্বপূর্ণ কথা বলে বাড়ি ফিরতে হবে দ্রুত, হয়তো আর নয়তো বৃষ্টির কবলে পড়তে হবে। আসাদ সাহেব এবং আজমল সাহেব বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করতে গিয়েছেন। আসতে রাত গভীর হয়ে যাবে। পাত্রপক্ষ চৌধুরী নিবাস থেকে বেরোনোর পরে ওনারা নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওনাদের সাথে ইরফানও গেছে। দুদিন আগে মামাদের নিজস্ব কোম্পানিতে জয়েন করেছে। আগে থেকে কোম্পানির কাজে অভিজ্ঞ থাকায় আর না করেনি। ইরফান ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করেছে। পড়াশোনা শেষ করে ঢাকাতেই একটা কোম্পানিতে জব করত। মাসের পর মাস পরিবারের মানুষদের থেকে দূরে থাকা খুবই কষ্টকর। তবুও মা আর বোনের জন্য কষ্টটুকু বিসর্জন দিয়েছে। ইরফানের বাবা নেই। 5 বছর আগে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। ইসমা বেগম স্বামী হারিয়ে নিঃসঙ্গ হয়ে যান। ছেলে আর মেয়েকে নিয়ে একা বাড়িতে থাকেন। স্বামী জমানো টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করাতে লাগেন। একসময় সম্বলটুকু শেষ হয়ে গেল। ইরফানের প্রাইভেট ভার্সিটিতে পড়ার খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন ইসমা বেগম। খাওয়া, জামা কাপড়, পড়াশোনার জন্য তেমন টাকা ছিল না। এত কষ্টের মাঝেও ইসমা বেগম ভাইদের কাছে নিজের দুরবস্থার কথা ভুলেও প্রকাশ করেনি। নিজের মাঝে কষ্টগুলো চাপা রেখে ছেলে মেয়েদের ভালো রাখতে নিজের গহনা বিক্রি করে দিয়েছিলেন। নারীরা বোধহয় নিজের সন্তানদের ভালো রাখতে সবকিছুই করতে পারে। সারহান এবং ইরফান প্রায় সমবয়সী। ছোটবেলা থেকে তাদের বন্ডিং ছিল অসাধারণ। বাবা মারা যাওয়ার পর ইরফান ভীষণ ভেঙে পড়েছিল। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল প্রায়। সেই সময় সারহান টাকা দিয়ে হেল্প করে এবং ফুফুর বাড়িতে চলমান দুরবস্থার কথা জানতে পারে। যেদিন শুনেছিল সেদিন এক মুহূর্ত দেরি না করে বাবা এবং চাচাকে বলেছিল। সারহান যেহেতু সেই সময় স্টুডেন্ট ছিল, তাই একা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আসাদ সাহেব এবং আজমল সাহেব পরের দিন এদের বাড়িতে নিয়ে আসেন। তখন থেকে ইসমা বেগম, ইরফান এবং নিশরা এই বাড়িতেই থাকে। আরশাদ সাহেব এবং আজমল সাহেব এসি কোম্পানির মালিক। সেই সুবাদে ইরফানকে নিজের কোম্পানিতে জব অফার করেন। বাড়ির ছেলে বাইরে গিয়ে জব করবে, তা একটু দৃষ্টিকটু লাগে দেখতে। পড়াশোনা শেষ করে গত 1 বছর ধরে ঢাকার নামি দামি কোম্পানিতে জব করেছিল ইরফান। এসি কোম্পানি থেকে জবের অফার আসতে সে অ্যাকসেপ্ট করে নেয় এবং দ্রুত জয়েন করে। কিচেনে গ্যাসের চুলার সামনে উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা। চুলার উপর চাই তৈরি করার জন্য পানি গরম করতে দিয়েছে। সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। আনমনা ভাব নিয়ে কিছু একটা ভীষণ চিন্তিত। এদিকে মাথা ব্যথা করছে। বোনের ভালোবাসার দুঃখের কাহিনী শুনে দরজা বন্ধ করে ভ্যা ভ্যা করে প্রায় আধা ঘন্টা কেটেছে। হঠাৎ কেন কাঁদলো সে নিজেও জানে না। অরিত্রিকাকে কিচেনে আসতে দেখে একজন সার্ভেন্ট বলেছিল চা বানিয়ে দিবে, কিন্তু সেসব পরোয়া না করে নিজেই নিজ হাত পুড়িয়ে চা বানাচ্ছে। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে দে ফাইরুজ। সারহানের শান্ত শীতল কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই অরিত্রিকা ভাবনার জাল ছিন্ন হয়। চৌকিত দৃষ্টিতে তাকায় পাশে দাঁড়ানো মানুষটার দিকে। অবাক হয়ে যায় মানুষটিকে দেখে। সচরাচর সারহান ভাইকে কিচেনের আশেপাশেও দেখা যায় না। আজ হঠাৎ 1 কাপ কফির জন্য সরাসরি কিচেনে পা রাখলো। বড্ড আশ্চর্যের বিষয়। সার্ভেন্টদের কাউকে বললেই তো কফি দিয়ে আসতো। অরিত্রিকা নিজের ভাবনা দমিয়ে রেখে মিনমিন করে বলল, সার্ভেন্টদের কাউকে বললেই তো কফি বানিয়ে আপনার রুমে দিয়ে আসতো। সারহান কিচেনের সেলফে হেলান দেয়। বক্ষে 2 হাত গুজে তীর্যক দৃষ্টিতে তাকায়। বাঁকা হেসে বলে, তো
তোর হাতে বানানো কফি খেতে ইচ্ছে করছিল।